টপিকটার নাম হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড ইটস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আজকের শেষ টপিক। আমি তোদেরকে বলেছিলাম যে আমি 1 ঘন্টার মধ্যে বোঝাবো, কিন্তু বুঝতেই পারিস যে যখন কিছু বোঝানো শুরু করি তখন 1 ঘন্টা থেকে কখন 1.5 ঘন্টা হয়ে যায় বোঝা যায় না। তো ঠিক আছে, আর আমি 15 থেকে 20 মিনিট চেয়ে নিচ্ছি তোদের থেকে। জাস্ট আমি এই টাইমটার মধ্যে লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি। কতটা বিউটিফুল জিনিসটা আমাকে বলবি তোরা। লিনিয়ার ট্রান্সফরমেশন এন্ড ইটস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তোদেরকে লিনিয়ার ট্রান্সফরমেশন বললে তোরা সবার আগে কি বুঝিস? যে একটা ভেক্টর স্পেস ভি থাকবে ওভার সাম ফিল্ড এফ, আর একটা ভেক্টর স্পেস ডাব্লিউ থাকবে ওভার দ্য সেম ফিল্ড এফ। এই দুটো ভেক্টর স্পেস কিন্তু সেম ফিল্ডের উপর হতেই হবে, তা না হলে কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন তৈরি করা যাবে না কোনোদিনও। এবার এমন একটা ম্যাপিং যার ডোমেন স্পেসটা হচ্ছে ভি, কোডোমেন স্পেসটা হচ্ছে ডাব্লিউ, সেই ম্যাপিং এর প্রপার্টিটা কি? ধর আমি ম্যাপিংটার নাম দিলাম টি, ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি এর প্রপার্টিটা কি? কেমন প্রপার্টি, কি কাজ করে? না তুই শুধুমাত্র এতটুকু ভাব, শুধুমাত্র এখানে একটা এক্স নিয়েছিস, এখানে একটা ওয়াই নিয়েছিস, ঠিক আছে? এক্স আর ওয়াই কি দুটো ভেক্টর ইন ভি? তাহলে বাই দ্য ম্যাপিং টি তুই পাবি এক্স এর একটা ইমেজ যেটাকে আমরা বলবো টি এক্স, আবার ওয়াই এর একটা ইমেজ যেটাকে আমরা বলবো টি ওয়াই। আচ্ছা, ভেক্টর স্পেসের মধ্যে দুটো ভেক্টরের অ্যাডিশন তৈরি হয়, তাহলে আমি এক্স আর ওয়াই এর অ্যাডিশন করছি, ভেক্টর অ্যাডিশন করলে এক্স প্লাস ওয়াই পাবো। আচ্ছা, এপাশে আবার ডাব্লিউ এর মধ্যে টি এক্স আর টি ওয়াই এর অ্যাডিশন করছি, তাহলে টি এক্স প্লাস টি ওয়াই পাবো। আবার আমি স্কেলার নিয়েছি ফিল্ড থেকে, এফ থেকে স্কেলার নিয়েছি, সেই স্কেলার দিয়ে এক্স এর স্কেলার মাল্টিপ্লিকেশন করছি, তাহলে কি পাবো? সি এক্স পাবো, তাই তো? আচ্ছা, আবার একই ভাবে আমি সি স্কেলারটা এফ ফিল্ড থেকে নিয়ে ডাব্লিউ এর মধ্যে যে টি এক্স ছিল তাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কি পাবো? সি টি এক্স পাবো, তাই তো? কি এই ম্যাপিংটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো একটা বিশেষ শর্তের উপর ডিপেন্ড করে। কি শর্ত? না, শর্ত হচ্ছে এটাই যে x প্লাস y এর ইমেজ হতে হবে tx প্লাস ty, x প্লাস y এর ইমেজ আন্ডার দ্য ম্যাপিং t হতে হবে tx প্লাস ty। তার মানে এই কথাটাকে আমরা বলে থাকি x প্লাস y এর ইমেজ মানে কি? t অফ x প্লাস y, তাকে আমরা বলে থাকি সেটা হতে হবে কার সাথে সমান? না tx প্লাস ty এর সাথে সমান হতে হবে। এবং তার সাথে cx এর ইমেজ আন্ডার দ্য ম্যাপিং t কার সাথে সমান হতে হবে? ctx এর সাথে সমান হতে হবে। তার মানে কি cx এর ইমেজ মানে কি? t অফ cx ইকুয়াল টু ctx। এই দুটো কন্ডিশন যদি একত্রে স্যাটিসফাই করে একসঙ্গে, তাহলে আমি বলবো যে টি ম্যাপিংটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এই লিনিয়ার ট্রান্সফরমেশনে আরো কিছু নাম আছে, তোরা জানিস, করেছিস অলরেডি, কিন্তু তোদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি জাস্ট আমি। এদেরকে বলা হয় লিনিয়ার হোমোমরফিজম। হোমোমরফিজম কথাটার অর্থ হচ্ছে হোমো অর্থাৎ সেম টাইপ, মরফ, মরফ মানে হচ্ছে স্ট্রাকচার, তার মানে স্ট্রাকচারটা সেম রাখছে। হোমোমরফিজম স্ট্রাকচারটা সেম রাখছে, তার মানে বাঁ দিকের যে ভেক্টর স্পেসটা ছিল তার স্ট্রাকচারটা ডান দিকের ভেক্টর স্পেসে নিয়ে যাচ্ছে। তো এটাকে বলে হোমোমরফিজম। কথাটার মিনিং হলো স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ, স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। তাহলে এই যে বললাম হোমোমরফিজম, এই হোমোমরফিজমটারই আরেকটা নাম হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার হোমোমরফিজমকে বলে ভেক্টর স্পেস হোমোমরফিজম, লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার ম্যাপিং, এতগুলো নাম আছে। এই নামগুলো মনে রাখার কারণ হচ্ছে
পরীক্ষার সময় ছেলেমেয়েদের অনেক সময় কনফিউজ করার জন্য ইচ্ছা করে এই লিনিয়ার ট্রান্সফরমেশনকে হোমোমরফিজম বলা হয়। দুটো ভেক্টর স্পেস দিয়ে দিলাম, তার মধ্যে একটা হোমোমরফিজম দিয়ে দিলাম। এবার ছেলেমেয়েরা ভাবছে তাহলে কি বাবা হোমোমরফিজম আবার, তাহলে ওরা কিন্তু ভুলেই যায় অনেক সময় যে এটার নাম হোমোমরফিজমও বটে। কারণ সবসময় আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে বলতে এমন একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দিই যে হোমোমরফিজমটা মাথা থেকে কখন বেরিয়ে যায় আমরা জানতেই পারি না। ঠিক আছে, সো লিনিয়ার ট্রান্সফরমেশনকে সংক্ষেপে এলটি লেখে অনেকে, আর লিনিয়ার হোমোমরফিজম লেখে অনেকে। এলএইচ লেখে না সাধারণত, আমি এল হোমোমরফিজম কথাটা লিখি। ঠিক আছে, অথবা লিনিয়ার ম্যাপ লেখে। এই তিনটে নামে আমরা সাধারণত একে জেনে থাকি। আর লিনিয়ার ট্রান্সফরমেশন যদি ইনজেক্টিভ হয় তাহলে তার কার্নেলটাকে নাল ভেক্টর শুধু কন্টেইন করতে হয় আমরা জানি, আর যদি সার্জেক্টিভ হয় তাহলে তাকে অনটু লিনিয়ার ট্রান্সফরমেশন বলে, এবং কোন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি ইনজেক্টিভ এবং অনটু একসাথে হয় তাহলে তাকে বলা হয় লিনিয়ার আইসোমরফিজম, লিনিয়ার আইসোমরফিজম বা ভেক্টর স্পেস আইসোমরফিজম। আচ্ছা, সেই সমস্ত থিওরিটিক্যাল কথার মধ্যে আমি যাচ্ছি না, কারণ থিওরিটিক্যাল জিনিস আমি এখানে ডিসকাস করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনকে কি করে ভিজুয়ালাইজ করতে হয় সেটা দেখানো। চলো আমরা এক্সাম্পল নিয়ে শুরু করি। আমি প্রথম যে ম্যাপিংটা তোদের সামনে আনতে চলেছি সেটা হচ্ছে রিফ্লেকশন about বা with respect to the line y equal to x। এই y equal to x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন ইন দ্য R2 প্লেন এইগুলো আর লিখছি না। তার মানে এই y equal to x এই লাইনটা কিসের কাজ করছে? মিররের কাজ করছে, মিরর আয়নার কাজ করছে। বুঝতে পারলাম কথাটা? আয়নার কাজ করছে এই y equal to x লাইনটা। চল y equal to x লাইনটাকে ড্র করা যাক। তো এটাকে আমি বলছি মিরর লাইন, যেটা হচ্ছে বেসিক্যালি y equal to x। আচ্ছা, তো আমরা দেখবো যে এটা কিভাবে হোমোমরফিজম হচ্ছে, কিভাবে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দিচ্ছে রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দ্য লাইন y equal to x। এটা কিভাবে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দিচ্ছে সেটা আমরা আজকে স্টাডি করছি। আচ্ছা, প্রথম যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে সেটা আগে বলি। দেখ, আমি তোকে দুটো ভেক্টর দিলাম, একটা ভেক্টর ধর বললাম v1 বা একটা বললাম u আর একটা বললাম v। একটা ভেক্টর নিচ্ছি u আর একটা ভেক্টর নিচ্ছি v। তাহলে দেখ তো একটু খেয়াল করে, আমি যদি u ভেক্টরটা এরকম নিই, ধর আমি u ভেক্টর এরকম নিলাম, আর v ভেক্টরটা এরকম নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফরমেশনটা কি? বেসিক্যালি রিফ্লেকশন করছে উইথ রেসপেক্ট টু দ্য লাইন y equal to x। তাহলে রিফ্লেকশন করলে কি পাবো বলতো? রিফ্লেকশন করলে জাস্ট v ভেক্টরটা, আমি একটু খেয়াল কর ভালো করে, আমি একটু দেখাচ্ছি এটাকে, v ভেক্টরটা ঘুরে যাবে। কেমন ঘুরে যাবে? না, v ভেক্টরটা এই রকম জায়গায় চলে আসবে রিফ্লেকশন হওয়ার পর। আচ্ছা, আমি কালিটা সেম রাখছি যাতে চিনতে পারি। এইটা হচ্ছে tv, আমি ধরলাম t হচ্ছে ম্যাপিংটা, যেটা কিনা রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দ্য লাইন y equal to x। তাহলে এইটা হচ্ছে tv, দ্যাট জাস্ট ঘুরে গেল, জিনিসটা হচ্ছে জাস্ট ঘুরে গেল, রিফ্লেকশন হয়ে গেল। মানে এই পয়েন্টটার মিরর ইমেজ তৈরি হলো, এটা হচ্ছে মিরর, এটাকে মনে কর মিরর। সেই মিররের রেসপেক্টে ইমেজ তৈরি হলো, এই মিররের রেসপেক্টে পয়েন্টার ইমেজ তৈরি হলো। মানে ওই v ভেক্টরের ইমেজ হচ্ছে t of v। এতটুকু ভাব তাহলেই যথেষ্ট। ঠিক আছে, ভালো করে খেয়াল করবি। এখন তার সাথে সাথে আমি ইউ ভেক্টরের রিফ্লেকশনটাও নিয়ে নিই। আচ্ছা, ইউ ভেক্টরের রিফ্লেকশন নিচ্ছি, এই হচ্ছে ইউ ভেক্টরের রিফ্লেকশন, যেটাকে আমরা বলছি টি ইউ। ঠিক আছে, আমি ভেক্টর সাইন গুলো দিচ্ছি, জাস্ট ভেক্টর সাইন না দিলেও কোনো ক্ষতি নেই, বুঝতে পারলেই হলো। এখন প্রশ্ন হচ্ছে যে টি ম্যাপিংটা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা। তো আমরা কিভাবে চেক করবো জানিস?
আমরা জাস্ট ইউ আর ভি এর রেজাল্টেন্ট বার করব প্রথমে। তো ইউ আর ভি এর রেজাল্টেন্ট প্যারালোগ্রাম ল ইউজ করে বার করছি। তাহলে এই হচ্ছে প্যারালোগ্রাম কমপ্লিট করলাম। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে ইউ আর ভি এর রেজাল্টেন্ট। এটা হচ্ছে ইউ প্লাস ভি। ঠিক আছে, এবার দেখছি টিইউ আর টিভি এর রেজাল্টেন্টটা কি হচ্ছে, টিইউ এবং টিভি এর রেজাল্টেন্টটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। চল আচ্ছা, টিইউ এর রেজাল্টেন্ট খেয়াল কর, টিইউ টিভি এর রেজাল্টেন্ট। তাহলে আমি ওখানে আবার প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করতে চলেছি, তাই তো? এইটা হচ্ছে টিইউ প্লাস টিভি। তোরা যদি একটু ভালো করে খেয়াল করিস, একটু ভালো করে জাস্ট যদি খেয়াল করিস রে, বুঝতেই পারছিস যে এই যে ভেক্টরটা ছিল, এই যে ভেক্টরটা ছিল, এইটার রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দিস লাইন, এই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন যদি নিই তাহলে এই ভেক্টরটা আমি পাচ্ছি। একটু খেয়াল কর ভালো করে, তাহলে বুঝতে পারবি। তার মানে রিফ্লেকশন হচ্ছে বেসিক্যালি লিনিয়ার ট্রান্সফরমেশন। তার প্রথম স্টেপটা আমার করা হয়ে গেল। প্রথম স্টেপটা মানে কি? প্রথম স্টেপ মানে হচ্ছে এটা দেখিয়ে ফেললাম, t of x plus y equal to tx plus ty, t of x plus y equal to tx plus ty। t কেন বলছি না, ভালো করে খেয়াল কর। এই যে দেখ u plus v এর উপর যদি t অ্যাপ্লাই করি তাহলে তো রিফ্লেকশন, রিফ্লেকশন করলে কি পাবো? tu plus tv। t of u plus v করলে tu plus tv পাবো। তার মানে আমি এখানে দেখালাম যে এটা সত্যি সত্যি পাচ্ছি আমরা। আমি ভেক্টর সাইন গুলো দিলাম না। t of u plus v equal to tu plus tv। এবার চল সেকেন্ড স্টেপে আসছি। সেকেন্ড স্টেপে আমরা দেখছি যে হ্যাঁ ঠিক আছে, এই রিফ্লেকশনটা তো দেখলাম লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, মানে লিনিয়ার ট্রান্সফরমেশনের ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাই করলো। এবার সেকেন্ড প্রপার্টি t of cu equal to c into tu হচ্ছে কিনা, তার জন্য আমি আর একটা ফিগার পাশে ড্র করছি। একই ফিগারে ড্র করলে অসুবিধা হবে বুঝতে তোদের, তাই জন্য আমি পাশে আর একটা ফিগার ড্র করছি। ওই ইউভি গুলোকে সেম রাখছি। এইটা ইউ ছিল আমাদের, তো এটা ইউ থাকছে। আচ্ছা, ভি কোথায় ছিল? ভি ছিল উপরে। আচ্ছা বেশ, তো আমার ভিটা লাগবে না এখানে, আমি ভিটা ড্র করছি না। ঠিক আছে, যে কোনো একটা ড্র করে নিতে হবে, কারণ আমার তো টি অফ সি ইউ ইকুয়াল টু সি ইনটু টি অফ ইউ, এটা চেক করব। তাহলে আমি ইউটাই থাকলো আমার কাছে। আচ্ছা, সি ইউ যখন ড্র করব তখন কেমন হবে বলতো? এই ধর সি ইউ, এই ধর সি ইউ ভেক্টরটা। ঠিক আছে, আমি চেক করব যে t of cu equal to c into t of u হচ্ছে কিনা। চল চেক করা যাক। দেখ, আমি যখন u এর রিফ্লেকশন নেব উইথ রেসপেক্ট টু দা লাইন y equal to x, আগে y equal to x লাইনটা ড্র কর। এই হচ্ছে y equal to x লাইনটা। আমি যখন u এর রিফ্লেকশন নেব তখন কি পাবো বলতো? u এর রিফ্লেকশন y equal to x এর রেসপেক্টে। তাহলে এইটাকে মিররের কাজ করাতে হবে, লাইনটাকে মিররের কাজ করাতে হবে, মিরর লাইন। তাহলে এর রেসপেক্টে রিফ্লেকশন তৈরি করছে, রিফ্লেকশন এর রেসপেক্টে তৈরি করছে। তাহলে কি হবে? মোর অর লেস এখানে একটা লাইন তৈরি হবে, এখানে একটা ভেক্টর তৈরি হবে, যেটা আমরা বলছি t of u। ঠিক আছে, এরকমই থাক। হ্যাঁ, রিফ্লেকশন, রিফ্লেকশন মানে কি? t তৈরি হচ্ছে, t of u। আচ্ছা, আর যে মুহূর্তে আমি এই t of u কে c টাইমস মাল্টিপ্লাই করছি, তাহলে c টাইমস মাল্টিপ্লাই করলে কি হবে? লেন্থটা যতটা u এর জন্য বেড়েছিল এই এতটা লেন্থ ওখানেও বেড়ে যাবে।
তাহলে একটু খেয়াল করে দেখ তো, তুই যে ভেক্টরটা পেয়েছিস এখন টোটালি এই ভেক্টরের যদি আমি টি অ্যাপ্লাই করি, লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, মানে রিফ্লেকশন অ্যাপ্লাই করি, তাহলে এই ভেক্টরটা পাবো রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দা y ইকুয়াল টু x লাইন। তাহলে রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু y ইকুয়াল টু x হয়ে গেল একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। এবারের ম্যাট্রিক্সটা আমরা কিভাবে পাবো সেটা একটু দেখা যাক, চল দেখ এই রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু y ইকুয়াল টু x এর ম্যাট্রিক্সটা বার করছি। আচ্ছা তাহলে রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু y ইকুয়াল টু x করলে অ্যাকচুয়ালি যে ম্যাপিংটা আমরা পাচ্ছি সেই ম্যাপিংটা কেমন বলতো? না ম্যাপিংটা হচ্ছে এরকম t of xy equals to y, x। যদি বলিস কিভাবে, ব্যাপারটা খুবই সোজা। কিভাবে বলছি ভালো করে খেয়াল কর। আমরা t of x, y করেছি, রিফ্লেকশন কার রেসপেক্টে হচ্ছে y equal to x, তাহলে x এর জায়গায় y বসবে, y এর জায়গায় x বসবে, এই হচ্ছে সিম্পল ফান্ডা, ঠিক আছে? আচ্ছা এই হলো আমার ম্যাপিংটা। এবার আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে চাই, তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা স্ট্যান্ডার্ড বেসিস নিতে হবে, বা যে কোনো বেসিস নিতে হবে, কিন্তু অর্ডারড বেসিস নিতে হবে। তো আমার ম্যাপিংটা হচ্ছে টি ম্যাপিংটা কোথা থেকে কোথায়, r2 থেকে r2 তে ম্যাপিং। কেমন ম্যাপিং? না t of xy equals to y, x, তাই তো? তো আমি r2 স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে নিচ্ছি 1001, ঠিক আছে? এইটাকে বলছি বিটা, বেসিসটার নাম দিলাম বিটা, r2 স্ট্যান্ডার্ড বেসিস, r2 ইকুয়ালস টু লেখা যায় না, বেসিস নিয়েছি, ঠিক আছে? ইকুয়াল টু লেখা যায় না, বেসিস নিয়েছি, ঠিক আছে? বেসিসটার নাম দিলাম বিটা, r2 এর বেসিস, ওকে? সো এখন আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের জন্য কি করব? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের জন্য t of 10 বার করব প্রথমে, তাহলে কত হবে? 01 হবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি সেটা লিখবো, আবার t of 01 লিখবো, বার করব, সেটাকে এখানে কত পাবো? t of 01 করলে কত হবে? 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, x এর জায়গায় y, y এর জায়গায় x, তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এইবার আমি স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে লিখছি, তাহলে স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে লিখলে কিরকম হবে? আমার প্রথমে 0 into 10 প্লাস 1 into 01, আর সেকেন্ডটাকে লিখলে কেমন হবে? 1 into 10 প্লাস 0 into 01। তাহলে therefore matrix of t with respect to the standard basis beta, তার নোটেশন হচ্ছে এটা, ম্যাট্রিক্স অফ টি এর নোটেশন এটা। অনেকে m of t দিয়ে লেখে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, m of t দিয়েও লেখা যায়। সো ম্যাট্রিক্সটা কি হবে? কিছুই নয়, আমাকে কোফিশিয়েন্ট গুলো খেয়াল করতে হবে। কোন কোফিশিয়েন্ট গুলোর কথা বলছি আমি মার্ক করছি, ভালো করে দেখ। এই 0, এই 1, এই 0, এই 1, এই 1, এই 0। তাহলে প্রথমে এই 0টা লিখছি, তাহলে 0 লিখলাম, তারপর এই 1টা লিখছি, 1টা এখানে লিখবো নিচেই কিন্তু, ঠিক আছে? কলাম ওয়াইজ লিখবো। আবার এখানে এই 1টা দেখছি, এই 1টাকে এখানে লিখলাম, আবার এই 0টা এখানে। এই হয়ে গেল ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, যেটাকে বললাম রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দ্য লাইন y ইকুয়াল টু x। আচ্ছা এরকম রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দ্য লাইন x ইকুয়াল টু -y বা y ইকুয়াল টু -x, এটাও করা যায়। আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই তোদের, তোরা নিজেরা একটু ট্রাই করে দেখিস। আমি সব করাতে গেলে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, এটা সব করাতে গেলে তো 2 ঘন্টা হয়ে যাবে। আমি বরং কয়েকটা ইন্টারেস্টিং জিনিস তোদেরকে বাড়িতে চেক করার জন্য দিয়ে দিই, ঠিক আছে? যেভাবে আমি শেখালাম সেভাবে তোরা একটু চেক করে দেখিস। নাম্বার 1, রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু x equal to -y. Number 2, reflection with respect to x equal to 0 অর্থাৎ y axis. Reflection number 3, reflection with respect to the x axis. Number 4, projection on x axis. একইভাবে নাম্বার 5, projection on y axis. এছাড়াও আরো অনেক আছে, আমি সবগুলো দিচ্ছি না। এই কটা করলেই তোদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে অলরেডি, আর বাকিটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বেশ, আমি লাস্ট একটা এক্সাম্পল, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল,
সেটা দিয়ে তোদের আজকের এই ক্লাসটা আমি শেষ করব। কি এক্সাম্পল? এক্সাম্পলটা হচ্ছে রোটেশন উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন ইন দ্য R2 প্লেন। তাহলে রোটেশন by the angle theta with respect to origin, by about origin in R2 plane. তাহলে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় এবং তার ম্যাট্রিক্সটা কেমন হচ্ছে সেটা আমরা দেখতে চলেছি। খুব ইন্টারেস্টিং, একদম প্রচন্ড 100% ইন্টারেস্টিং। ব্যাপারটা খেয়াল কর। দেখ, আমি যখন রোটেশন বলছি তখন ম্যাপিংটা কি বলতো, বেসিক্যালি আর থিটা তার নাম দিলাম, রোটেশন বাই থিটা, থিটা অ্যাঙ্গেল রোটেশন হচ্ছে তাই জন্য আর থিটা নাম দিলাম। আর থিটা এই ম্যাপিংটা কেমন ম্যাপিং আমাকে দিচ্ছে একটু ভালো করে খেয়াল করবি। আমি আর থিটা নাম না দিয়ে টিও নাম দিতে পারি, টি বা আর থিটা যে কোনো নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে কেমন ম্যাপিং দিচ্ছে আমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে প্রথমে। চল একটু দেখা যাক, আগের বার যেরকম ভাবে দেখেছিলাম সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কিনা আগে চেক করি। বেশ, আমরা এখানে দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি, একটা ইউ আর একটা ভি। বেশ, এবার ইউ কে যখন আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করছি তখন ধর আমি পেলাম এইটা। থিটাটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল। এটা আমি পেলাম ধর টি ইউ। তাহলে ইউ কে রোটেট করেছি, আমি ম্যাপিংটার নাম দিয়েছি টি, ওই জন্য বলছি টি ইউ। বোঝা গেল কথাটা? ইউ কে রোটেট করেছি, ম্যাপিংটার নাম দিয়েছি টি, ওই জন্য বলছি টি ইউ। বেশ, আর ভি কে যখন আমি রোটেট করাচ্ছি তখন আমি ধর পাচ্ছি, আচ্ছা তাহলে থিটা কোন অ্যাঙ্গেলটা? থিটা কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। থিটা অ্যাঙ্গেলে রোটেশন করা হচ্ছে, থিটা অ্যাঙ্গেলে রোটেশন করা হচ্ছে। কথাটা যেন মাথায় থাকে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হচ্ছে, থিটা অ্যাঙ্গেলে রোটেশন করানো হচ্ছে। তাহলে আমি ইউ কে থিটা, আচ্ছা আমি থিটাটা একটু বড় করে দিই, দাঁড়া, থিটা অ্যাঙ্গেলটা একটু বড় করে দিই, তাহলে জিনিসটার মজাটা আসবে। তাহলে এই ছোট অ্যাঙ্গেল হয়ে গেলে না মজাটা আসবে না, গায়ে গায়ে হয়ে যাবে তো। চল আমি থিটা অ্যাঙ্গেলটা দিলাম, এই অ্যাঙ্গেলটা। তাহলে এটা হচ্ছে টি অফ ইউ। তাহলে থিটা অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা? এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই হচ্ছে থিটা অ্যাঙ্গেলটা। আচ্ছা বেশ, তাহলে ভি কে যখন রোটেট করাবো কেমন হবে, দাঁড়াবে কেমন? ভি কে যখন আমি রোটেট করাচ্ছি সেম অ্যাঙ্গেল থিটাতে, তাহলে কি রকম দাঁড়াবে ব্যাপারটা? এইখানে চলে আসবে। এটা হচ্ছে টি অফ ভি। আচ্ছা, এইবার আমাদের এখানে আসল জিনিসটা আমরা দেখতে চলেছি, ভালো করে কেয়ারফুলি খেয়াল করবি। দেখ, আমি ইউ আর ভি এর অ্যাডিশন করছি, ভেক্টর অ্যাডিশন। তাহলে ইউ আর ভি এর ভেক্টর অ্যাডিশন করলে কি হবে? জাস্ট আমি ইউ আর ভি এর জন্য প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করছি। এই হয়ে গেল ভেক্টর অ্যাডিশন। তাহলে ভেক্টর অ্যাডিশন করলে এইটা পেলাম, এইটা হচ্ছে ইউ প্লাস ভি, তাই তো? আচ্ছা, ওপাশে টি ইউ আর টি ভি এর উপর ভেক্টর অ্যাডিশন করছি। এই টি অফ ভিটা একটু বড় হয়ে গেছে সাইজে, একটু ছোট বড় করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, টি অফ ভি এর উপর আমি ভেক্টর অ্যাডিশন করলাম, টি অফ ইউ টি অফ ভি এর উপর। তাহলে ভেক্টর অ্যাডিশন করলে কি পাচ্ছি ওখানে? এই যে এইটা হচ্ছে টি ইউ প্লাস টি ভি। একটু খেয়াল করে দেখতো, জাস্ট একটু অবজার্ভ করতো যে আমরা থিটা অ্যাঙ্গেলটা কোনটা নিয়েছি। আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে তুই একটু যদি ভালো করে অবজার্ভ করিস তাহলে বুঝতে পারবি যে এই অ্যাঙ্গেলটাও থিটাই হচ্ছে, থিটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তার মানে আমরা লিখতে পারবো যে টি অফ ইউ প্লাস ভি, এটার মানে হচ্ছে টি ইউ প্লাস টি ভি।
সিমিলারলি একদম একই ভাবে যদি আমি তোকে বলি যে এইটা চেক করে দে যে যদি টি অফ সি ইউ করা হয় তাহলে সি ইন্টু টি অফ ইউ হবে, সেটাও কিন্তু একদম সোজা ব্যাপার, একদমই সোজা ব্যাপার। এই মনে কর ইউ ভেক্টরটা ছিল, আমি কি করলাম সি টাইমস মাল্টিপ্লাই করে দিলাম ইউ ভেক্টরের সাথে, এটা হয়ে গেল সি ইউ। ঠিক আছে, আমি ভেক্টর সাইনটা দিচ্ছি যাতে গুলিয়ে না যায় যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর, যাতে গুলিয়ে না যায়। যদিও স্কেলার সবসময় বাঁ দিকে থাকে, ভেক্টর সবসময় ডান দিকে থাকে, গোলানোর চান্স নেই, তবুও আমি দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমি থিটা অ্যাঙ্গেলের রোটেশনটা দিচ্ছি। রোটেশনটা দিতে কি হয়েছিল, এই ছিল টি অফ ইউ, আচ্ছা এই টি অফ ইউ কেও আমি সি টাইমস মাল্টিপ্লাই করে দিচ্ছি। সি টাইমস মাল্টিপ্লাই করলে কি হবে, এটা হয়ে গেল সি টি অফ ইউ। তাহলে একটু খেয়াল করতো ভালো করে, একটা জিনিস খেয়াল করতো, একটা জিনিস খেয়াল করতো, আমরা থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়েছিলাম ইউটাকে, করিয়ে পেয়েছিলাম টি অফ ইউ। আবার সি ইউটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করালে সি ইনটু টি ইউ পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, টি অফ ইউ সি ইউ ইকুয়াল টু সি ইনটু টি অফ ইউ। তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা বলতে পারছি যে এটা হয়ে গেল একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে রোটেশন বাই থিটা, থিটাটা যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি, সো অ্যাবাউট অরিজিন ইন R2 প্লেন ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। আচ্ছা এর ম্যাট্রিক্সটা কিভাবে দেখবো, লাস্ট আইটেম, এর ম্যাট্রিক্স কিভাবে দেখবো। ম্যাট্রিক্স দেখার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাপিংটা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে, ম্যাপিংটা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে, চল একটু দেখা যাক। আমি সবার আগে যাই হোক ঠিক আছে 90 ধরে নে, আমি সবার আগে কি করছি, প্রথমে একটা সার্কেল ড্র করছি। আমি একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেলের উপর আমি একটা ভেক্টর নিচ্ছি 1 0, এই নিলাম 1 0 ভেক্টরটা। এই 1 0 ভেক্টরটার উপর আমি রোটেশন অ্যাপ্লাই করছি থিটা অ্যাঙ্গেলে। তাহলে রোটেশন করলে কি হবে জানিস, এই হচ্ছে থিটা অ্যাঙ্গেলে রোটেশন মনে কর। তাহলে রোটেশন করার ফলে তুই যেটা পাচ্ছিস সেটা হচ্ছে এখানে একটা ভেক্টর, ভেক্টরটা কত 1 0 কে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছিস। তাহলে ভেক্টরটা কত জানার জন্য এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, এই তো ভেক্টরটা অ্যাকচুয়ালি। আচ্ছা বেশ, তো এই পারপেন্ডিকুলারটার লেন্থ কত, এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে ন্যাচারালি এইটুকু হচ্ছে cos থিটা আর এই হাইটটুকু হচ্ছে sin থিটা। তাহলে ওই যে ভেক্টরটা ছিল, ভেক্টরটা কি ছিল তাহলে cos থিটা, sin থিটা। বুঝা গেল, বুঝা গেল। আচ্ছা আবার আমি কি করছি 0 1 টাকে নিলাম, এই হচ্ছে 0 1। আবার আমি 0 1 টাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে নিয়ে চলে আসছি। 0 1 টা কোনটা, অ্যাকচুয়ালি এই ভেক্টরটা। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি। ওই তো থিটা অ্যাঙ্গেল তো আগেরবার দিয়েছিলাম, থিটা অ্যাঙ্গেলে রোটেট করলে কি হবে,
এই থিটা অ্যাঙ্গেল রোটেট করলে এখানে আসলো, এখানে আসার পর যেটা হলো সেই ভেক্টরটা আমার কাজে লাগবে। অ্যাকচুয়ালি এই ভেক্টরটা আমাকে বার করতে হবে, তো এই ভেক্টরটা আমাকে বার করতে হবে। তার জন্য আমি আবার সেই পারপেন্ডিকুলার ড্র করছি। পারপেন্ডিকুলার ড্র করলাম। আচ্ছা এই লেন্থটা কত, এই লেন্থটা কত সেটা জানার জন্য আমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে এখানে থিটাটা কোন অ্যাঙ্গেল। থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই লেন্থটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে সাইন থিটা, তাহলে নিচের লেন্থটাও সাইন থিটা, আর এই লেন্থটা হয়ে যাচ্ছে কস থিটা। তাহলে বুঝতে পারলাম যে পয়েন্টটা, যে ভেক্টরটা আমি পেয়েছি সেটা কি অ্যাকচুয়ালি, কি অ্যাকচুয়ালি সেটা মাইনাস সাইন থিটা কমা কস থিটা। তার মানে ব্যাপারটা এখানে দাঁড়ালো যে আমার টি মানে আর থিটা, অ্যাকচুয়ালি আমি আর থিটা দিয়ে একটু লিখি, এখনো পর্যন্ত আর থিটা নোটেশনটা ইউজ করিনি, তাই আর থিটা কথাটাই লিখছি। তাহলে আমি ব্যাপারটা যেটা বুঝলাম যে আর থিটা অফ 10 যদি আমি নিই, সেটার রেজাল্টটা আমি পাচ্ছি cos থিটা sin থিটা। আবার আমি যদি আর থিটা অফ 01 নিই, তাহলে তার রেজাল্টটা আমি পাচ্ছি মাইনাস সাইন থিটা cos থিটা। তাহলে এটাকে যদি আমি একদম স্ট্যান্ডার্ড বেসিস 1001 এর রেসপেক্টে লিখি, তাহলে কি রকম ভাবে লিখতে পারবো, মাইনাস সাইন থিটা ইনটু 10 প্লাস cos থিটা ইনটু 01। আর উপরেরটাকে কিভাবে লিখতে পারবো, তাহলে কি লিখতে পারবো, cos থিটা ইনটু 10 প্লাস সাইন থিটা ইনটু 01। এই হলো আমার গিভেন রিপ্রেজেন্টেশন যেটা আমি পেলাম। আচ্ছা বিটা যদি আমি বেসিসটা ধরে নিই 1001, তাহলে ম্যাট্রিক্স অফ দা ম্যাপিং আর থিটা, তার মানে আর থিটার ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু দা ম্যাপিং উইথ রেসপেক্ট টু দা বেসিস বিটা কি পাবো আমি। আচ্ছা এখান থেকে আমাকে কোফিশিয়েন্ট দেখতে হবে, বলেছি আগেরবার। এই cos থিটা নিলাম, এই আমি sin থিটা নিলাম, এই আমি মাইনাস sin থিটা নিলাম, এই আমি cos থিটা নিলাম। এই হয়ে গেল ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন অফ রোটেশন উইথ রেসপেক্ট টু অরিজিন অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, বেশ, এটাই আমাদের আজকে লাস্ট জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা ছিল। একটা ছোট্ট কথা বলে আজকের ক্লাসটা আমি শেষ করছি। ইন জেনারেল সাধারণভাবে যদি আমাকে কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন টি দেওয়া থাকে ভি ওভার এফ থেকে ডাব্লিউ ওভার এফ এর মধ্যে, আমি এর সাথে ধরে নিচ্ছি যে ভি এর ডাইমেনশনটা হচ্ছে n, এবং ভি এর একটা বেসিস আমাকে দেওয়া রয়েছে, তার নাম হচ্ছে বিটা। আমি ধরে নিচ্ছি সেটা v1 v2 আপ টু vn। আচ্ছা ডাব্লিউ ডাইমেনশনটা আমি ধরে নিলাম m, এবং তার একটা বেসিস আমাকে দেওয়া রয়েছে w1 w2 আপ টু wm। তাহলে ম্যাট্রিক্স অফ টি উইথ রেসপেক্ট টু দা অর্ডার বেসিস, এটা কিন্তু অর্ডার বেসিস নিয়েছি, হ্যাঁ, অর্ডার বেসিস বিটা এন্ড গামা অফ ভি এন্ড ডাব্লিউ রেসপেক্টিভলি। কিভাবে বার করব না, মনে করছি আমি যে আমি টি অফ v1 প্রথমে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে আমি যেটা পাচ্ছি, সাপোজ সেটা হচ্ছে a11 w1 প্লাস a12 w2 প্লাস আপ টু সো অন a1m wm। আচ্ছা টি অফ v2 ক্যালকুলেট করছি আমি, করে ধরে নিচ্ছি পাচ্ছি a21 w1 প্লাস a22 w2 প্লাস আপ টু সো অন a2m wm and so on। এইভাবে চলতে চলতে লাস্ট পর্যন্ত আমরা টি অফ vn ক্যালকুলেট করছি, করলে ধরে নিচ্ছি পাচ্ছি a অফ n1 an1 w1 প্লাস an2 w2 প্লাস so on anm
WM। যদি আমরা এইভাবে লিখতে পারি, তার মানে অর্ডারড বেসিসের উপর টি অ্যাপ্লাই করেছি আর তাকে অর্ডারড বেসিস দিয়ে এক্সপ্যান্ড করেছি। যদি আমরা এইভাবে লিখতে পারি তাহলে ম্যাট্রিক্স অফ টি কত হয়ে যাবে? ম্যাট্রিক্স অফ টি উইথ রেসপেক্ট টু দ্য অর্ডারড বেসিস বিটা এন্ড গামা। এইভাবে রিপ্রেজেন্ট করা হয় জিনিসটাকে। দুটো ডিফারেন্ট অর্ডার বেসিসের জন্য বিটা গামা এইভাবে লেখা হয়, আর যদি দুটো সেম অর্ডার বেসিস থাকে তাহলে এই একটা বিটা লিখে ছেড়ে দেওয়া হয়, যেটা অর্ডার বেসিসটা আছে আর কি। ঠিক আছে, এগুলো তো অলরেডি জানিস, এগুলো আমার তো নতুন করে বলার কিছু নেই, আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে শেষ করতে চাইছি। তাহলে আমরা কি পাই এখানে? আমরা পেয়ে যাব এই ম্যাপিংটা, এই A11 A12 আপ টু A1M, আবার A21 A22 আপ টু A2M, আবার A dot dot AN1 AN2 আপ টু ANM। তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স হলো? কত বাই কত ম্যাট্রিক্স লিখবো? এটাই দেখ, খেয়াল করে, ভালো করে খেয়াল কর। এখানে m সংখ্যক রো আছে, n সংখ্যক কলাম আছে, তাহলে এটা ন্যাচারালি m বাই n ম্যাট্রিক্স। তার মানে কি মেম্বার অফ the vector space of all the m by n matrices over the field F। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লাস্ট কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র, যে আমরা যদি যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন এই ধরনের v থেকে w তে নিই, তার জন্য একটা করে ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা the set of all the linear transformation from v to w এইভাবে ডিনোট করব, LVW। এই যে LVW, এটা কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে। ঠিক আছে, তোরা অলরেডি করেছিস যে এটাকে বলা হয় the space, the vector space of all the linear transformations from v থেকে w। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু যে সমস্ত অপারেশন গুলো রেসপেক্টিভ ভেক্টর স্পেস ফর্ম করে তোদের জানা আছে, আমি সেটা বলতে চাইছি না। আমি এটাই বলতে চাইছি যে আমি LVW যদি নিই আর তার সাথে যে সেটটার মধ্যে ওই ম্যাট্রিক্সটা ছিল, সেটটা কি ছিল? এই যে এই সেটটা, the set of all m by n matrices over the field F। তো LVW টা F এর উপরে একটা ভেক্টর স্পেস ফর্ম করে ওভার দ্য ফিল্ড F, F ফিল্ডের উপরে, আবার এটা F ফিল্ডের উপরে ভেক্টর স্পেস তৈরি করছে, এটাও কিন্তু F ফিল্ডের উপরে ভেক্টর স্পেস তৈরি করে। তাহলে এই যে দুটো ভেক্টর স্পেস, একটা হচ্ছে LVW ওভার F, LVW ওভার F, আর একটা হচ্ছে M by n ওভার F। এই দুটো ভেক্টর স্পেস কিন্তু আইসোমরফিক হয়। আইসোমরফিক মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি আমি T নিই LVW থেকে, তার করেসপন্ডিং একটা ম্যাট্রিক্স অফ T পাবো। আবার ডান দিকের সেট থেকে যদি কোনো একটা ম্যাট্রিক্স নিই, যেটা কিনা ওই M n by n F এর মধ্যে রয়েছে, তার করেসপন্ডিং একটা লিনিয়ার ট্রান্সফরমেশন পাবো, যার ম্যাট্রিক্সটা হবে ওই ম্যাট্রিক্সটা যেটা আমি নিয়েছি। তার মানে ব্যাপারটা এটাই যে আমি সেই আইসোমরফিজমটার নাম দিয়েছি ফাই, আইসোমরফিজমটার নাম দিয়েছি ফাই। এই ফাইটার কাজ কি? ফাই যদি আমি একটা আইসোমরফিজম যেটা রিপ্রেজেন্ট করছে সেটা কি, যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন T যদি নিই তার ম্যাট্রিক্সটাকে দিয়ে দেবে আমাকে, ম্যাট্রিক্স অফ T উইথ রেসপেক্ট টু বিটা এন্ড গামা, যে অর্ডার বেসিস নিয়ে আমরা কাজ করছি সেই অর্ডার বেসিসের রেসপেক্টে। ব্যাস, তাহলে আমাদের মূল জায়গাটা হচ্ছে এটাই যে আমরা থার্ড সেমিস্টারে, লাস্ট সেমিস্টারে কিন্তু এই পর্যন্ত আমরা টোটালি পড়েছিলাম। তোদের পুরো থার্ড সেমিস্টারটা আমি একবার রিভাইজ করিয়ে দিলাম, পুরো থার্ড সেমিস্টারটা। ঠিক আছে, ম্যাক্সিমাম 90% আমি জিওমেট্রিক্যালি বুঝিয়েছি, আর কিছু জায়গা যেগুলো জিওমেট্রিক্যালি আর বলিনি, সেই ছোটখাটো জিনিসগুলো আশা করি তোরা ক্লিয়ার করতে পারছিস। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কিছুটা হলেও আশা করি ক্লিয়ার হয়েছে। থার্ড সেমিস্টারের টোটাল কোর্সটা আমি কিন্তু রিভাইজ করিয়ে দিলাম। এইবার আমরা ফিফথ সেমিস্টারের কোর্সের নেক্সট ক্লাস থেকে একদম স্টার্ট করতে পারবো, নিশ্চিন্তে স্টার্ট করতে পারবো। তাহলে একটা বুস্ট আপ হয়ে গেল। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করিস, বা যারা ক্লাসে আছিস তারা তো ক্লাসেই নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবি। আর আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম ছোট ছোট জিওমেট্রিক্যাল কনসেপ্ট দিয়ে পুরো ক্লাসটাকে ভরিয়ে দেবো, যাতে কিনা ক্লাসগুলো প্রচন্ড ইন্টারেস্টিং হয় এবং প্রত্যেকটা ক্লাসে এমন কিছু একটা শেখার সুযোগ থাকে যেটা সাধারণত শেখার ছেলে মেয়েদের সুযোগ হয় না। ঠিক আছে, তাহলে চল আজকে এতটাই। সো টাটা, অল দ্য বেস্ট সবাইকে ফিফথ সেমিস্টার এনজয় করার জন্য। খুব ভালো করে এনজয় কর, সাবজেক্টটা ভালো করে শেখ।
এবং অবভিয়াসলি মার্কস তো ভালো তুলতেই হবে, এবং মার্কস শুধু শেষ কথা নয় তোরা জানিস, তার কারণ এরপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন জায়গায় এন্ট্রান্স এক্সামে তোদের বসতে হবে, তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো অল দ্য বেস্ট ফিউচারের জন্য, অ্যান্ড